Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear students of HSC second year, I welcome all of you again in my class, and this is the class of this is class number 10, and I think you have previously followed my previous classes, and today I want to talk about English fast paper from Unit 2, and the name of the unit is, as you know, Greatest Scientific Achievements. So, there are several lessons in this unit, and we will discuss from lesson 1. And the name of the lesson 1 is Some of the Greatest Scientific Achievements of the Last 50 Years. And you know that I am Muhammad Rafiqul Islam, lecturer English, Pirospur Gulf Mohila College, Pirospur, is with you. So let's begin with the class. So what is the meaning of the unit? So greatest, it is the superlative form of great, greater, greatest. So greatest এটার অর্থ হলো সবচেয়ে বড়ও বলা যায়, মহৎও বলা যায়, চমৎকারও বলা যায়। সায়েন্টিফিক বৈজ্ঞানিক অ্যাচিভমেন্টস মানে অর্জনসমূহ। তো এই ইউনিটের নাম হলো চমৎকার বৈজ্ঞানিক অর্জনসমূহ বা মহৎ বৈজ্ঞানিক অর্জনসমূহ বা বড় সবচেয়ে বড় বৈজ্ঞানিক অর্জনসমূহ। এরপর বলছে হলো লেসন 1 এর অর্থ সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট অফ দি লাস্ট 50 ইয়ার্স, বিগত 50 বছরের বা গত 50 বছরের সবচেয়ে বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে এই লেসনে কি হবে, কথা হবে। সো আমরা এবার আমাদের পরের স্লাইডে যাব। So in this slide you see a picture and the description of the picture and a part of text from your textbook. So the text begins with we human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. সো আমরা যদি অর্থ করি তাহলে আমরা দেখতে পাই যে উই হিউম্যান বিংস মানে আমরা মানব জাতি, আমরা মানুষেরা, টেন টু ফরগেট আমরা সহজেই ভুলে যাই, আমরা ভুলে যেতে চেষ্টা করি বা আমরা ভুলে যাওয়া প্রবণ। হাউ ফার উই হ্যাভ কাম যে আমরা কত দূর এসেছি, অ্যাজ আ স্পেসিস প্রজাতি হিসেবে, একটা প্রজাতি হিসেবে আমরা কত দূর এসেছি এই জিনিসটা আমরা ভুলে যেতে চাই। ইন আ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম অপেক্ষাকৃত বা তুলনামূলক সংক্ষিপ্ত সময়ের মধ্যে, তার মানে তুলনামূলক সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা কতদূর অগ্রগতি হয়েছি, আমরা কতদূর উন্নতির শীর্ষে পৌঁছেছি এই কথাটা আমরা ভুলে যেতে চাই। এরপর বলছে যে ইট ওয়াজ অনলি ইন দি 1870s যে এটা ছিল 1870-এর দশকের ঘটনা। ওয়েন উই হ্যাড দ্য ফার্স্ট হাউস দ্যাট ওয়াজ লাইটেড উইথ ইলেকট্রিসিটি যখন আমরা প্রথম একটি বাড়ির মুখোমুখি হয়েছিলাম বা আমরা প্রথম একটি বাড়ি দেখেছিলাম যে এই বাড়িটা ওয়াজ লাইটেড উইথ ইলেকট্রিসিটি যে এই বাড়িটাকে বিদ্যুতের আলো দিয়ে আলোকিত করা হয়েছিল। অ্যান্ড ইউ নো দ্যাট ইন দ্য স্লাইড আই হ্যাভ কালেক্টেড আ পিকচার ফর ইউ দ্য হাউস উইচ ওয়াজ লাইটেড ফর দ্য ফার্স্ট টাইম, and there are two narrations regarding this, the first house lighted with electricity. You know that Thomas Alva Edison, he invented electricity and he discovered electricity. He invented electricity. He made electricity be useful for the common people. অর্থাৎ থমাস আলভা এডিসন মানুষকে ইলেকট্রিসিটিকে মানুষের জন্য কি মানুষের ব্যবহার উপযোগী করেছিলেন। তাহলে সেই বিদ্যুৎ দিয়ে যে বাড়িটা প্রথম আলোকিত করা হয়েছিল সেই বাড়িটার ছবি হলো এটা। সো দিস ইজ দ্য পিকচার অ্যান্ড ইউ নো দ্যাট দিস ইজ দ্য ডেসক্রিপশন, দিস ইজ দ্য হাউস লিট উইথ ইলেকট্রিসিটি ফর দ্য ফার্স্ট টাইম, ইট ওয়াজ ইন অ্যাপলেটন, উইসকনসিন, ইউএসএ। মানে এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা জায়গা যেটার নাম উইসকনসিন, সেখানে আরও সংক্ষিপ্ত জায়গা হলো অ্যাপলেটন। তো সেই জায়গাতে এই বাড়িটি অবস্থিত। দ্য হাউস ওনার ওয়াজ হেনরি রজার্স, ইট ওয়াজ অন সেপ্টেম্বর 13, 1882. There are some difference regarding the narration regarding the time and exact date. এখানে বলা হয়েছে ইন দ্য 1870s মানে 1870-এর দশক। 70-এর দশক মানে হলো 1870 থেকে 1879 পর্যন্ত এটাকে ধরা হয়। তো প্রথম বাড়ি যেটা আলোকিত করা হয়েছিল সেটা হলো এই বাড়িটা। আবার আরেকটা বর্ণনা আছে
if you search internet, if you google it, you will find that the first house was in London. So whatever the location of the house may be, ওই বাড়িটার অবস্থান যেখানেই হোক, এখানে মূল কথা হলো যে 1870 সালে, 70 সালের দশকে, 1870-এর দশকে আমরা প্রথম বাড়ি পেয়েছিলাম, যে বাড়িটা কি ইলেকট্রিসিটি দিয়ে কি করা হয়েছিল, আলোকিত করা হয়েছিল। এরপর বলছে কি দেখো, এরপর বলছে কার্স জাস্ট স্টার্টেড টু বিকাম অ্যাভেলেবল 100 years ago। মানে গাড়ি, আমরা যে আজকে গাড়ি ব্যবহার করি, এই গাড়িটা মাত্র 100 বছর আগে সহজলভ্য হয়েছে মানুষের কাছে। এর আগে অত বেশি কি হয়নি, সহজলভ্য হয়নি। এ গেল গাড়ির কথা, এর আগে গেল ইলেকট্রিসিটির কথা। আচ্ছা, এবার আসো, চার্লস লিন্ডবার্গ মেড দ্য ফার্স্ট ট্রান্স আটলান্টিক ফ্লাইট ইন 1927। সো এখানে নামটা গুরুত্বপূর্ণ, দেখো, চার্লস লিন্ডবার্গ মেড দ্য ফার্স্ট ট্রান্স আটলান্টিক ফ্লাইট। তিনি প্রথম ট্রান্স আটলান্টিক ফ্লাইট করেছিলেন, বা আটলান্টিক মহাসাগর অতিক্রম করে তিনি উড়েছিলেন। সেটা কত সালে? 1927 সালে। এরপর বলছি কি দেখো, টেলিভিশনস ডিড নট বিকাম ওয়াইডলি অ্যাভেলেবল আনটিল আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। তো বলছে টেলিভিশন মানে দূরদর্শনের যন্ত্র। তো টেলিভিশনের বাংলা অর্থ না করাই ভালো, টেলিভিশন অর্থ টেলিভিশন। ডিড নট বিকাম ওয়াইডলি অ্যাভেলেবল মানে এই টেলিভিশনটা মানুষের কাছে অত বেশিটা জনপ্রিয় হয়নি ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় শেষ হওয়ার আগে। মানে ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয়র পরেই কি টেলিভিশনটা মানুষের কাছে জনপ্রিয় হয়েছিল। এখন আমরা যদি ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের ইতিহাসটা দেখি, টাইম ফ্রেমটা দেখি, তাহলে আমরা দেখতে পাই ইট ওয়াজ দ্য ওয়ার বিগ্যান in 1939 and it came to an end in 1945। 1939 সালে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট শুরু হয়েছিল এবং 1945 সালে এটা শেষ হয়েছিল। তাহলে এই সময়ের আগে কিন্তু আমরা কি মানে টেলিভিশনটা এত বেশি অ্যাভেলেবল হয়নি। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড, অ্যান্ড ইন দ্য নেক্সট স্লাইড ইউ উইল সি সাম পিকচার্স রিগার্ডিং দিস টেক্সট। In the pictures you see that this is Charles Lindbergh. He was lifespan. His lifespan, LS means lifespan. His lifespan, he was born in 1902 and he breathed his last in 1974। অর্থাৎ 1902 সালে ওনার জন্ম হয়েছিল এবং 1974 সালে ওনার মৃত্যু হয়েছিল চার্লস লিন্ডবার্গের। সো he was an American scientist, মিলিটারি অফিসার অ্যান্ড এভিয়েটর ইটসেট্রা। অর্থাৎ তিনি ছিলেন একজন বৈজ্ঞানিক বা বিজ্ঞানী, এরপরে একজন মিলিটারি অফিসার বা সামরিক কর্মকর্তা, এবং অ্যাভিয়েটর মানে বিমানে যিনি উড়েন। আচ্ছা, সো দিস ইজ দ্য পিকচার অফ চার্লস লিন্ডবার্গ, অ্যান্ড দিস ইজ দ্য পিকচার অফ দ্য ফ্লাইট ইন উইচ হি flew across Atlantic। সো দিস ইজ কল্ড ট্রান্স আটলান্টিক, মানে যেটা আটলান্টিককে ক্রস করে ওপারে চলে যায় সেটাকে ট্রান্স আটলান্টিক বলে। সো দিস ইজ ওয়ান অফ দ্য পিকচার্স অ্যান্ড দিস ইজ অ্যানাদার পিকচার। এই ফ্লাইটটা করে উনি কী করেছিলেন? উড়েছিলেন। ওকে, সো নাও in the fourth picture you can see that this is one of the oldest this is one of the oldest cars, and maybe the first car used to look like this। মানে প্রথম যে গাড়িটা এসেছিল মানুষের সামনে, মানে স্বয়ংক্রিয় গাড়ি বা মেশিন চালিত গাড়ি, সেই গাড়িটা দেখতে কি বলো, এমন ছিল দেখতে। ওকে, এরপরে we can see the picture of a television। So from the picture we can see that this is a very old version of television which you not practically saw in your life maybe, or anywhere in your areas or in anybody's home। মানে আমি বলতে চাচ্ছি যে তোমরা হয়তো এই ধরনের টিভি কারো বাসায় দেখো না, তোমরা দেখছো সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিও ইউ মাস্ট হ্যাভ সিন, কিন্তু সেটা কিন্তু এত বড় ছিল না, এবং এটার কিন্তু স্পিকার দুটোর সামনে দেখো, কিন্তু তোমরা যেটা দেখছো সেটা কিন্তু এত ব্যাকডেটেড ছিল না। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টেলিভিশন, অ্যান্ড দ্য ফার্স্ট টেলিভিশন ইউজ টু লুক লাইক দিস। ওকে, তাহলে আমরা কিছু ছবি দেখে নিলাম যে এখন আমরা কত মানে আধুনিক জিনিস ব্যবহার করি, এটা তোমরা চিন্তা করো। সো দিস আর অল দ্য ব্লেসিংস অফ সায়েন্স। এগুলো হলো বিজ্ঞানের আশীর্বাদ, বিজ্ঞানের মঙ্গলজনক দিক, বিজ্ঞানের কল্যাণকর দিক, এবং এই কল্যাণকর দিকগুলোকে আমাদের কি করা উচিত বলো?
we should use it for our betterment, for the betterment of human lifestyle. হ্যাঁ, মানুষের জীবন ধারণের উন্নয়নের জন্য এই জিনিসগুলো কী করা উচিত, আমাদের ব্যবহার করা উচিত। তো এই জিনিসগুলো যে এত মানে অ্যাডভান্স হয়েছে, তোমরা তো জানো যে বর্তমানে স্মার্ট টিভি পর্যন্ত কি বাজারে চলে এসেছে, স্মার্ট টিভি, and that has several amazing and fantastic features. And in the next slide we'll learn about the artificial heart. So the word artificial means কৃত্রিম, which is not natural. যে জিনিসটা কি না বলো ন্যাচারাল না, সেটা কি বলা হয়, আর্টিফিশিয়াল বলা হয়। অ্যান্ড হার্ট মিন্স হৃৎপিণ্ড বাংলাতে বলা হয়। তো আমরা যদি হৃৎপিণ্ডর কথা চিন্তা করি তাহলে আমরা জানি যে আমরা হৃৎপিণ্ড ছাড়া বা হার্ট ছাড়া কী করি না, আমরা একদমই বাঁচতে পারি না। এই হার্টের অনেকগুলো অংশ আছে, হ্যাঁ, there are several pressures, সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার, যেটা বাংলাতে বলা হয় সিস্টোলিক চাপ, ডায়াস্টোলিক চাপ। এরপরে হলো এই হার্টের কি প্রেশার মাপতে হয় কিছুক্ষণ পর পর, দেখবে 60/140, 80/140 এরকম মাপঝোপ দেয়। সো হার্ট, হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের বুকের ভিতরে থাকে এবং এই হার্ট যখন চলাচল বন্ধ হয়ে যায় তখন হিউম্যান বিং আমরা কি হই বলো, আমরা মারা যাই, আমাদেরকে তখন মৃত বলা হয়। এখন বলছি কি দেখো, there is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. বলছে যে এমন কোনো জিনিস নাই, দ্যাট ইজ নাথিং, কোনো জিনিস নেই, দ্যাট পিক্স যেটা নাড়া দেয়, যেটা আগ্রহ জাগিয়ে তোলে, হ্যাঁ, যেটা জাগিয়ে তোলে। পিক শব্দের অর্থ হলো জাগিয়ে তোলা, ওকে। দ্য ইন্টারেস্ট অফ এ হিউম্যান বিং, একজন মানুষের আগ্রহ, কোয়াইট অ্যাজ মাস, এত বেশি, দ্য প্রসপেক্ট অফ লিভিং আ লঙ্গার লাইফ, প্রসপেক্ট শব্দের অর্থ সম্ভাবনা, লিভিং মানে বসবাস করা, লঙ্গার লাইফ মানে দীর্ঘতর জীবন বা দীর্ঘ জীবন। অর্থাৎ মানে মানে তোমার জীবনকাল যদি থাকে 50 বছর, এখন কেউ যদি বলে তোমাকে যে তুমি 51 বছর বাঁচতে পারবা, আমার কাছে এরকম একটা মেশিন আছে, তাহলে কি তাহলে আমরা বলবো যে তোমার এই জিনিসটা কি তোমার মধ্যে প্রচুর আগ্রহ সৃষ্টি করবে, যে ও ওয়ান্ডারফুল, আমি আরও 1 বছর কী করতে পারবো, বেশি বেঁচে থাকতে পারবো। তো এইটা বলছে যে there is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. হ্যাঁ, যে লঙ্গার লাইফ বা দীর্ঘতর জীবন যাপন করব, এটার যে একটা মজা, এটার মতো মজা অন্য কিছুতেই নাই, বা এইটার যে একটা সম্ভাবনা, এই সম্ভাবনাটা মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের কী করে, সৃষ্টি করে। এবার বলছে কি দেখো, implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. এখানে বলছে কি দেখো, ইমপ্লান্ট শব্দটা দেখো কিভাবে আসছে, প্লান্ট মানে রোপণ করা, তো তার সাথে আবার আসছে, তো ইমপ্লান্টিং মানে স্থাপন করা, এটা জিরান্ড হয়ে গিয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড হয়েছে। ইমপ্লান্টিং আ পারসন মানে উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট, মানে একজন মানুষের হৃদয়ের মধ্যে কী করা, একটা কৃত্রিম হৃৎপিণ্ড স্থাপন করা, সেটা কত সালে, 1982 সালে, ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টেপ, এটা ছিল এক চমৎকার পদক্ষেপ, অসাধারণ পদক্ষেপ, টুয়ার্ডস ইনক্রিজিং দ্য হিউম্যান লাইফ স্প্যান, মানে মানুষের মানুষের জীবনসীমা বাড়ানোর ব্যাপারে, মানে মানুষের জীবনসীমা বাড়ানোর ব্যাপারে যে পদক্ষেপ এ পর্যন্ত নেওয়া হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ ছিল 1982 সালে কী করা হয়েছিল বলো, একজন মানুষকে একটা আর্টিফিশিয়াল হার্ট তার হৃদয়ের মধ্যে, তার বুকের মধ্যে সেট করে দেওয়া হয়েছিল। তো এখন দেখো, সিয়াটল বেসড ডেন্টিস্ট, সিয়াটল দিস ইজ দ্য প্লেস ইন আমেরিকা, এটা আমেরিকার একটা শহর। তো এই শহরটাতে কি দেখো, সিয়াটল বেসড ডেন্টিস্ট, বেস মানে ভিত্তিক, ডেন্টিস্ট মানে দন্ত চিকিৎসক, মানে সিয়াটল ভিত্তিক একজন দন্ত চিকিৎসক। এর মানে কি, এর মানে ধরো পিরোজপুরে একজন ডক্টর আছে, ডক্টর আব্দুল করিম ফর এক্সাম্পল, সো উই ক্যান সে দ্যাট ডক্টর আব্দুল করিম ইজ এ পিরোজপুর বেসড ডক্টর, মানে কি তিনি পিরোজপুর ভিত্তিক একজন ডক্টর, মানে তিনি বাস করেন কোথায়, পিরোজপুরে। তো ঠিক একইভাবে সিয়াটল বেসড ডেন্টিস্ট মানে একজন সিয়াটল ভিত্তিক ডক্টর, তার নাম কি, ডক্টর বার্নি ক্লার্ক। এই ইউ ক্যান সি ইন দ্য পিকচার দ্যাট দিস ইজ ডক্টর বার্নি, and he is lying in অপারেশন কাউচ, মানে একটা অপারেশন বিছানায় বা অপারেশন কাউচের মধ্যে তিনি বসে আছেন, and the doctor is treating him, এবং ডক্টর তাকে ট্রিট করতেছেন। তো বলছি কি দেখো, ডক্টর বার্নি ক্লার্ক, হ্যাঁ, ওয়াজ দ্য ফার্স্ট পারসন, তিনি ছিলেন প্রথম ব্যক্তি, ইমপ্লান্টেড উইথ জার্ভিক 7, তাকে কি করা হয়েছিল, এই জার্ভিক 7 নামে একটা আর্টিফিশিয়াল হার্ট তার হৃৎপিণ্ডের মধ্যে, তার হৃদয়ের মধ্যে স্থাপন করে দেওয়া হয়েছিল। এখন বলছি কি দেখো,
an artificial heart intended to last a lifetime. আচ্ছা, বলছে যে মানে একটা আর্টিফিশিয়াল হার্ট যেটা টার্গেট ছিল যে সেটা লাইফ টাইম বা পুরো জীবনকাল পর্যন্ত কী করবে, টিকে থাকবে, এরকম একটা কথা। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আ কোশ্চেন মে রাইজ in your mind that how an artificial heart looks like, হ্যাঁ, the artificial heart এটা আবার দেখতে কেমন। So this is a picture of artificial heart. So this will look like a real heart, a natural heart. এটা দেখতে অনেকটা ন্যাচারাল হার্টের মতোই, but there are some pipes, there are some pressure machines, there are some motors maybe which will keep the heart working, যার মাধ্যমে হার্টটা কী করবে, তার সিস্টোলিক চাপ, ডায়াস্টোলিক চাপ, সংকোচন প্রসারণ এটা করতে থাকবে। তো এটা বলছেন আর্টিফিশিয়াল হার্ট ইন্টেন্ডেড টু লাস্ট আ লাইফ টাইম। আচ্ছা, তাহলে আমরা ডক্টর বার্নি ক্লার্কের ছবিটা দেখলাম। এবার আমরা নেক্সট স্লাইডে যাব। সেখানে আমরা নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমরা আরেকটু জিনিস পড়ে নেব টেক্সট থেকে। এবার বলছে দেখো, দ্য জার্ভিক 7 আর্টিফিশিয়াল হার্ট ওয়াজ ডিজাইন বাই রবার্ট জার্ভিক। তো এই যে আর্টিফিশিয়াল হার্ট, এটা 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 জার্ভিক 7 এটা আবিষ্কার করছিল কে, এটা ডিজাইন করেছিল কে, রবার্ট জার্ভিক। তো এখন এই রবার্ট জার্ভিকের ছবিটা আমরা দেখে নিই। এই যে দিস ইজ মিস্টার রবার্ট জার্ভিক, ডক্টর রবার্ট কফলার জার্ভিক তার আসল নাম। অ্যান্ড he was born in 1946, 1946 সালে তার জন্ম হয়েছিল। and he is an American scientist, researcher and entrepreneur. আচ্ছা, তো বলছে হলো যে তিনি একজন মানে বিজ্ঞানী, গবেষক এবং উদ্যোক্তা। এবার বলছে কি দেখো, এখানে একটা ভুল হয়েছে, ডেভেলপার হবে, ডেভেলপার অফ ফার্স্ট আর্টিফিশিয়াল হার্ট নেমলি জার্ভিক 7, অর্থাৎ উনি প্রথম যে কৃত্রিম হৃৎপিণ্ড জার্ভিক 7 সেইটা 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 আবিষ্কারের জন্য বা সেইটার উন্নয়ন ঘটানোর জন্য উনি কি বলো, বিখ্যাত। আচ্ছা, এরপরে ইন দ্য লেফট সাইড ইউ ক্যান সি অ্যানাদার পিকচার। সো what the picture is about, এই পিকচারটা কী সম্পর্কে সেটা আমরা একটু জানি। সো this man's name is উইলিয়াম ক্যাসল ডেভ্রিস। তার নাম কি বলো, উইলিয়াম ক্যাসল ডেভ্রিস। অ্যান্ড হি ওয়াজ বর্ন ইন 1943, তিনি হলেন 1943 সালে জন্মগ্রহণ করেছেন। আমেরিকান কার্ডিওথোরাসিস সার্জন নোন ফর দ্য ফার্স্ট ট্রান্সপ্লান্টেশন অফ আর্টিফিশিয়াল হার্ট। মানে এই যে ডক্টর, ওনার কি, উনি হলেন একজন বক্ষবিদ, হৃৎপিণ্ডবিদ বা কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ, এবং একসাথে তিনি চেস্ট বিশেষজ্ঞ। তো এটাকে তখন কার্ডিওলজিস্ট বলা হয় না, বলা হয় কার্ডিওথোরাসিস। আচ্ছা আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্টস, আমি একটা কারেকশন দিচ্ছি তোমাদের। এই উইলিয়াম ক্যাসল ডেভরিসের জায়গাতে আমেরিকান কার্ডিওথোরাসিক, উচ্চারণটা সিস হবে না, সিক হবে। তো কার্ডিওথোরাসিক মানে যে ব্যক্তি কার্ডিওলজি এবং চেস্ট বিশেষজ্ঞ তাকে বলা হয়। তো এই উইলিয়াম ক্যাসল ডেভরিস কী করেছিলেন, তিনি ওই যে ডক্টর বার্নি ক্লার্ক, মানে তার যে হৃৎপিণ্ডটা লাগানো হয়েছিল, সেই হৃৎপিণ্ডটা লাগানোর কাজটা কি উনি করেছিলেন। তাহলে এখানে আমরা এই যে আর্টিফিশিয়াল হার্ট, এই আর্টিফিশিয়াল হার্টের সাথে আমরা তিনজন ব্যক্তিকে পেলাম। উই হ্যাভ ফাউন্ড 3 persons involved in artificial heart. First of all, who is the inventor, designer? এটা ডিজাইনার হলো রবার্ট জার্ভিক, তার নাম ফুল নেম হলো ডক্টর রবার্ট কফলার জার্ভিক। আর এরপরে এটা স্থাপন করা হয়েছিল কার দেহে, কার হৃদয়ের মধ্যে বা কার বুকের মধ্যে স্থাপন করা হয়েছিল, ডক্টর বার্নি ক্লার্কের মধ্যে। আর এটা স্থাপন করার যে কাজটা করেছিলেন সেটা করেছিলেন উইলিয়াম ক্যাসল ডেভরিস। ওকে, এবার বলছি কি দেখো, দো দ্য পেশেন্ট সার্ভাইভড অন 2 days, তিনি 112 দিন বেঁচে ছিলেন। ইট ওয়াজ হিউজ স্টেপ টুয়ার্ড দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি, অর্থাৎ হৃৎপিণ্ড প্রতিস্থাপন যে চিকিৎসা আছে বা অপারেশন আছে, এই অপারেশনের তিনি ছিলেন কি বলেন, এটা ছিল একটা, এই অপারেশনের ক্ষেত্রে একটা বড় উন্নয়ন। অন ডে, এখন আশা প্রকাশ করতেছেন লেখক যে অন ডে মোর অ্যাডভান্সড ভার্জনস অফ আর্টিফিশিয়াল অর্গানস, বলছে কি আরও উন্নত প্রতিলিপি বা অনুলিপি কি আসবে আর্টিফিশিয়াল অর্গানসের, কৃত্রিম অর্গান, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের। উইল লাকলি অ্যালাউ আস, এবং সেটা হয়তো বা সম্ভবত আমাদেরকে কি সুযোগ দিবে। অ্যালাউ অর্থ অনুমতি দেয়, এই জায়গাতে সুযোগ দেওয়া অর্থ নিতে হবে।
টু লিভ মাচ লঙ্গার অ্যান্ড মোর প্রোডাক্টিভ লাইফস। হ্যাঁ, যে তাতে আমরা বেশি দীর্ঘস্থায়ী বাঁচতে পারবো এবং আমাদের জীবন অত্যন্ত কী হবে, ফলদায়ক হবে, ফলপ্রসূ হবে। ওয়েন উই গেট দেয়ার, যখন আমরা সেটা পাবো, উইল ও আ লট টু রবার্ট জার্ভিক্স আর্টিফিশিয়াল হার্ট। ও মানে ঋণী থাকা বা দায়ী থাকা। যদি আমরা অ্যাডভান্সড কী পাই, অর্গ্যানসগুলো পেয়ে যাই, তার মানে হলো এই যে আমরা রবার্ট জার্ভিকের আর্টিফিশিয়াল হার্টের নিকট অনেকটা কী থাকবো বলো, ঋণী থাকবো, এটা বলছে। নাও মুভ টু দ্য নেক্সট স্লাইড। The next slide is about cell phones. So cell phones তোমরা সবাই বুঝো যে এই ফোন দিয়ে আমরা কথা বলি, সেটা হলো cell phones. Phones have been around since the late 18s, হ্যাঁ 1800s, মানে 1800 সালের যে দশকটা, সেই দশকের মধ্যেই কি প্রথম কি মানে ফোন পাওয়া গিয়েছিল, হ্যাঁ ওই সময়ের দিকে। বাট কিন্তু সেল ফোন যেটা মানে আমরা মুঠো ফোন যেটা, সেটা কি বলো, সেটা কিন্তু মেড দেয়ার অ্যাপিয়ারেন্স অনলি ইন দ্য 1990s। মানে সেলফোন কিন্তু অ্যাপিয়ারেন্স মানে উপস্থিতি, মানে এখানে বাজারে আসা অর্থ হবে, সেলফোন কিন্তু বাজারে আসছে 1990-এর দশকে। ওকে, টুডে বাই সাম এস্টিমেটস, এবার বলছে কি যে কোনো হিসাবে মোর দ্যান 100 মিলিয়ন পিপল ইন বাংলাদেশ, যে বাংলাদেশে 100 মিলিয়ন পিপলের মানুষের বেশি, অ্যান্ড মোর দ্যান এত বিলিয়ন পিপল ওয়ার্ল্ড ওয়াইড হ্যাভ মোবাইল ফোন, যে 4.6 বিলিয়ন পিপল সারা বিশ্বে কী আছে, মোবাইল ফোন আছে। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ওয়েন দ্য বুক ওয়াজ রিটেন দিস ওয়াজ দ্য ডেটা, বাট নাও দ্যাট দিস নাম্বার অ্যান্ড দিস ডেটা has changed totally, which I have brought for you. You can see that mobile phone users worldwide, মোবাইল ফোন ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড ইন বিলিয়ন, এখানে বলছে যে 2019 সালে বা 2019 সালে ছিল 5.07 বিলিয়ন, তো 2020 সালে তো হয়তো বা আরও বেশি হয়েছে। আচ্ছা, এরপরে এখানে বাংলাদেশের একটা রিপোর্ট আছে, মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ হিট 162 মিলিয়ন ইন এপ্রিল, মানে 2020 সালে এপ্রিল মাসে মোবাইল ফোন ইউজার্স কি 162 মিলিয়ন হয়ে গেছে, আর এখানে ছিল 100 মিলিয়ন। তো পূর্বের হিসেবে 100 মিলিয়ন, বর্তমান হিসেবে কি 162 মিলিয়ন। এটা হলো 2020 সালের এপ্রিল মাসের হিসাব। ওকে, আচ্ছা, এটা বলছে কি, এটা বলছে বিটিআরসি। বিটিআরসি ফুল মিনিং হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিশন। বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিশন। আচ্ছা, তো এখন বলছে কি দেখো, এখানে বলছে হলো যে ফোনস হ্যাভ বিন অ্যারাউন্ড প্রে বাই সাম এস্টিমেট, এটা আমরা পড়েছি। এনিথিং দ্যাট ইজ ইউজফুল, যে জিনিসটা খুব উপকারী, অ্যান্ড স্প্রেড সো ফাস্ট, এবং খুব দ্রুতই কি ছড়িয়ে পড়তে পারে, হ্যাজ টু বি কনসিডার্ড অন দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ টাইম, এবং পৃথিবীর যত আবিষ্কার, এই আবিষ্কারের মধ্যে এটা কি সবচেয়ে বড় আবিষ্কার হিসেবে গ্রহণ করা হবে মনে করা হয়। জাস্ট 2 decades ago, মাত্র দুই দশক আগে, ইন বাংলাদেশে ইভেন ল্যান্ডলাইনস আর ডিফিকাল্ট টু অবটেন, এটা মোবাইল ফোন, মানে এক দশকে হয় 10 বছর, তো 2 দশক আগে মানে 2020 সালে 20 বছর, তো 2000 সালের দিকে, 2020 থেকে 20 বাদ দিলে 2000 সাল, 2000 সালের দিকে বা 2 ডিকেডস আগে বাংলাদেশে কি ল্যান্ডলাইন, হ্যাঁ মানে পাওয়াই কি ছিল বলো, কঠিন ছিল, লেট অ্যালোন মোবাইল ফোন। আর মোবাইল ফোন তো প্রশ্নই আসে না, মানে ল্যান্ডলাইনই পাওয়া তখন কি ছিল, কষ্ট ছিল। এখন ইন দ্য পিকচার ইউ ক্যান সি দ্যাট দিস ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ভার্সন অফ টেলিফোন, অনেক প্রাচীন যুগের টেলিফোন, অ্যান্ড দিস ইজ দ্য ইভলিউশন অফ সেল ফোন। দেখো যত প্রথমে অনেক বড়, তারপর আরেকটু ছোটো, এরপরে অ্যান্টেনা টোটালি চলে গেছে, এরপরে আস্তে আস্তে ছোটো হয়ে গেছে। দিস পিকচার ইজ অলসো দ্য সেম, বড়, এরপরে কি ছোট, এরপরে ছোটো হতে হতে পিছনে নেমে গেছে, তার মানে এখন আবার সেই বড়োর সময়টা চলে আসছে। ওকে, আচ্ছা, এবার বলছে কি দেখো, টুডে পিপল ফ্রম অল সোশ্যাল স্ট্রাটা, আজকাল সমাজের সকল স্তরের মানুষ, সোশ্যাল মানে সামাজিক, স্ট্রাটা
স্ট্রাটা মানে স্তর বিন্যাস, সমাজ ধনী গরিব রিক্সা শ্রমিক সবাই কী করে ইউজ সেলফোন ব্যবহার করে। এবার বলছে কি ফ্রম স্ট্রিট ভেন্ডার টু বিজনেস এক্সিকিউটিভ, মানে রাস্তায় যে ব্যক্তি হকারি করিয়া মালামাল বেচে সেও যেরকম ফোনে ব্যবহার করে, আবার বড় বিজনেস এক্সিকিউটিভ যিনি লাক্সারি কারে বসে আছেন, কী আছেন বসে আছেন, তারও কি আছে ফোন আছে। অ্যান্ড ফ্রম ভিলেজার্স টু আরবানাইটস, এবং গ্রামবাসী থেকে শহরের মানুষ সবার কাছেই কি আছে মোবাইল আছে, সবার কাছে কি আছে মোবাইল আছে। আচ্ছা, এবার বলছি কি দেখ, সিন্স মে 2015 2015 সালের মে মাস থেকে বাংলাদেশ জয়েন্ট ইট সাউথ এশিয়ান নেইবার্স ইন্ডিয়া, বাংলাদেশ এর দক্ষিণ এশিয়ার যে প্রতিবেশী আছে ইন্ডিয়া, তারপর পাকিস্তান, তাদের সাথে অন দ্য লিস্ট অফ কান্ট্রিজ উইথ 100 মিলিয়ন মোবাইল ফোন ইউজেস, মানে একটা সংগঠন হয়েছে বা একটা লিস্ট করা হয়েছে যেখানে ওই সমস্ত দেশরাই কী হবে সদস্যপদ পাবে যাদের মোবাইল ফোন ইউজার 100 মিলিয়নের বেশি। তো তোমরা তো দেখলা যে বর্তমানে বাংলাদেশে 170 মিলিয়নের কাছাকাছি, আর পাকিস্তানে আছে 122 মিলিয়ন, আর ইন্ডিয়াতে আছে 862 মিলিয়ন। তো এত মানুষ কি করতেছে বর্তমানে মোবাইল ফোন ইউজ করতেছে এবং বাংলাদেশে নেটওয়ার্কে কী হয়েছে যুক্ত হয়েছে। দ্য আদার কান্ট্রিজ অন দ্য লিস্ট, এই লিস্টে আরও যে সকল দেশ আছে এবং যাদের ইউজার হলো 1 বিলিয়ন ইউজার্স, তারা কারা কারা, চায়নার ইউজার হলো 1 বিলিয়ন, আর রাশিয়া আছে, ব্রাজিল আছে, ইউনাইটেড স্টেটস আছে, ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি অ্যান্ড ফিলিপিন্স অ্যান্ড নাইজেরিয়া। সো এই পর্যন্ত আজকের মতো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আই হোপ ইউ উইল এনজয় ইট। থ্যাংক ইউ অ্যাগেইন, আল্লাহ হাফেজ।